তোমাদের কাছে আমি তোমাদের বুড়োদা আমার ঝুলি নিয়ে হাজির হয়েছি, ঝুলি থেকে বের করে মজার মজার গল্প শোনাতে। তাহলে আমি ঝুলি খুলি। খুলছি, খুলছি। দেখি আজ তোমাদের জন্য কোন গল্প ঝুলি থেকে বেরোয়। আজ আমি আমার ঝুলি খুলে যে গল্পটি বের করেছি সেটি হলো ভারতের একটি আঞ্চলিক রূপকথা অবলম্বনে রবিদাস সাহারায়ের লেখা বীর বাহাদুর লোটন দাস। কণ্ঠে আমি সুমঙ্গল সিংহ ওরফে বুড়োদা। দেখতে ছোটোখাটো, মাথাটা একটু বড়, হাত পা সরু সরু। দেখলে মনে হয় একটা দমকা বাতাস বইলেই মাটিতে লুটিয়ে পড়বে। তাই তার নাম লোটন দাস। তার বাবা ছিল তাঁতি, কাজেই সেও তাঁত চালিয়েই সংসার চালায়। একে স্বাস্থ্য খারাপ, তার উপরে কাজেও খুব পটু নয়, তাই রোজগার খুব ভালো হয় না। বউটাও খুব বদমেজাজি, কথায় কথায় লোটনকে গালমন্দ করে। এতেও দুঃখ ছিল না, কিন্তু দুঃখ হয় যখন গাঁয়ের লোকেরা তাকে বীর বাহাদুর লোটন দাস বলে ছড়া কাটে। ছড়াটা শুনলেই লোটন দাসের ভয়ানক রাগ ধরে যায়। কেন, সে কি বীর হতে পারে না? একবার সত্যিকার কোনো বীরত্বের কাজ করে সে দেখিয়ে দেবে তার ক্ষমতা কত। দেখা যাক কোনো সুযোগ আসে কিনা। একদিন এসব কথা ভাবছে আর সে তাঁত চালাচ্ছে, হাতের মাকু ঘুরছে ডাইনে থেকে বাঁয়ে। এমন সময় হঠাৎ তার বাঁ দিকে সুতোর উপর একটি মাছি বসলো, আর ঠিক সেই মুহূর্তে মাকুটাও বাঁ দিকে এসে পড়ল, আর তার ঘা খেয়ে মাছিটা গেল মারা। তাঁত বন্ধ হয়ে গেল লোটন দাসের। হ্যাঁ, মাকু দিয়ে সে একটা মাছি মেরেছে, তার ক্ষমতা কি কম? তাঁত ছেড়ে দিয়ে সে ছুটে গেল বাড়ির ভেতরে। মনের আনন্দে লাফাতে লাফাতে বলতে লাগলো, আমি বীর বাহাদুর, আমি বীর বাহাদুর, মাকু দিয়ে মাছি মেরেছি, আমার সঙ্গে পারবে কে? লোটন দাসের এই লাফানি ঝাপানি দেখে তার বউ তেলে বেগুনে জ্বলে উঠল। এমনিতেই সে লোটন দাসকে দু চক্ষে দেখতে পারত না, তাই বলল, তুমি কি পাগল হয়েছ? এখানে না নেচে মাঠে জঙ্গলে গিয়ে নাচো। লোটন দাসের ভয়ানক রাগ হলো। ভাবলো, না, আর সে একদিনও এই গাঁয়ে থাকবে না। এই গাঁয়ে কেউ তার কদর বোঝে না, বউ তাকে দেখতে পারে না, সে অনেক দূরের দেশে চলে যাবে। পরদিন ঘুম থেকে উঠেই সে পোটলা পুটলি বেঁধে ফেলে। বউ ভাবলে, যাক, আপদ গেলে বাঁচি। লোটন দাস রওনা হলো। যাবার আগে বউ একটি বড় রুটি তৈরি করে দিয়েছিল, সেটিও সে পুঁটলিতে বেঁধে নিতে ভুলল না। হাঁটতে হাঁটতে সে অন্য এক রাজার রাজ্যে গিয়ে পৌঁছালো। সে রাজ্যে ছিল একটি পাগলা হাতি। সে হাতির উৎপাতে রাজ্যের লোকেরা শান্তিতে বাস করতে পারত না। বড় বড় শিকারী আর পালোয়ানরা অনেক চেষ্টা করেও হাতিটাকে মারতে পারেনি। লোটন ভাবল, এই এক সুযোগ। রাজাকে গিয়ে বলল, রাজামশাই, আমি হাতিটাকে মারতে পারবো। রাজা জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? লোটন জবাব দিল, বীর বাহাদুর লোটন দাস। রাজা বললেন, বেশ, দেখো হাতিটাকে যদি মারতে পারো। রোজই হাতিটা নির্দিষ্ট সময়ে নগরের ভিতর ঢুকত আর নানা উপদ্রব করত। সেদিনও হাতি আসবার সময় ঘনিয়ে এলো। লোটন দাস দাঁড়িয়ে আছে পুটলিটা ও মাকুটা হাতে নিয়ে, ভাবছে মাকু দিয়ে হাতিটাকে মারবে। লোকজন অনেক দূরে দাঁড়িয়ে রইল, কেউ বা ঘরে জানালা দিয়ে উঁকি মারতে লাগলো। কিছুক্ষণ পরই দেখা গেল হাতি ছুটে আসছে, বিরাট পাগলা হাতি, আকৃতি দেখলেই পিলে চমকায়। লোটন দাসেরও পিলে চমকে উঠল, কিন্তু ভয় পেলে তো চলবে না, লোকে বলবে কি। সে এক হাতে পুঁটলি আর এক হাতে মাকুটা নিয়ে দাঁড়িয়ে রইল। কিন্তু হাতিটা কাছে আসতেই বাকি সাহসটুকু তার এক মুহূর্তে উবে গেল। হাতের পুঁটলি ও মাকু ফেলেই সে ঊর্ধ্বশ্বাসে দে ছুট। এদিকে ব্যাপার হয়েছে কি, সেই পুঁটলির ভেতর ছিল লোটন দাসের বউয়ের হাতের তৈরি সেই রুটি। রুটিতে মাখানো ছিল বিষ। সেই বিষের গন্ধ ঢাকবার জন্য বউ অনেক সুগন্ধি মশলা দিয়ে তৈরি করেছিল রুটিখানা। বউটি ছিল বদমেজাজি ও দুষ্ট প্রকৃতির। লোটনকে মারবার জন্যই সে সেই রুটি তৈরি করে দিয়েছিল।
হাতি এসেই সেই পুঁটলিটা সুঁট দিয়ে শুকলো। মশলার মধুর গন্ধ তার নাকে ঢুকেছে। আছাড় মেরে পুঁটলিটাকে খুলে তাড়াতাড়ি সে খেয়ে নিল রুটিখানা। তারপর আবার ছুটতে লাগলো। লোটন দাসও তখন ছুটছে, কিন্তু আর পারছে না। হাতির মন্দ কপাল, রুটির তীব্র বিষ তার পেটে যেতেই প্রতিক্রিয়া শুরু হলো, আর অমনি ধপ করে পথের ওপরেই সে গেল পড়ে। সঙ্গে সঙ্গেই মৃত্যু। দূর থেকে যারা দেখছিল তারা প্রথমে ব্যাপারটা বিশ্বাসই করতে পারল না। পরে যখন দেখলো বিরাট হাতিটা সত্যি মারা গেছে, তখন তারা ছুটে গেল। এসে অবাক হয়ে দেখল তাদের আগেই বীর বাহাদুর লোটন দাস মরা হাতির পিঠের ওপরে বসে আছে। লোটন দাস বলল, তোমরা বুঝি ভেবেছিলে আমি পালিয়ে যাচ্ছি? তা নয়, আমি মাকু দিয়ে আগেই হাতিটাকে মেরেছিলাম, তারপর শুধু দেখছিলাম সে কতখানি জোরে ছুটতে পারে। সবাই তো বীর বাহাদুরের প্রশংসায় পঞ্চমুখ। তার রাজার কাছে গিয়ে বলল, মহারাজ, বীর বাহাদুর সত্যি হাতিটাকে মেরে ফেলেছে। রাজা তখন লোটন দাসকে সৈন্যদলের সর্দার করে দিলেন, আর থাকা খাওয়ারও পাকা বন্দোবস্ত হলো। কিছুদিন পর সেই রাজ্যে এক দুর্দান্ত ধূর্ত বাঘের উৎপাত শুরু হলো। শয়ে শয়ে মানুষ ও গৃহপালিত পশু মারা পড়তে লাগলো তার হাতে, কিন্তু এর প্রতিকার কেউ করতে পারে না। শেষে প্রজারা গিয়ে রাজাকে বলল, মহারাজ, বীর বাহাদুরকে পাঠান, এই বাঘকে সেই মারতে পারবে। বীর বাহাদুর কিন্তু কিছুতেই যেতে রাজি নয়। সে বলল, মহারাজ, যদি কথা দেন আমার সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেবেন, তবেই আমি যাব। রাজা রাজি হলেন। বীর বাহাদুর তখন একদল সৈন্য নিয়ে চলল বাঘ মারতে। হাতে লম্বা তরোয়াল নিয়ে তরপাতে তরপাতে সে চলেছে সবার আগে। যে এত বড় হাতি মেরেছে তার পক্ষে বাঘ মারা মোটেই কঠিন নয়। কিন্তু হায়, বাঘকে দেখেই বীর বাহাদুরের চোখ চড়ক গাছ। তরোয়াল খাপের ভেতর ঢুকিয়েই দিল ছুট। ছুটতে ছুটতে এক গাছের ওপর গিয়ে উঠল। সর্দারকে পালাতে দেখে সৈন্যরাও ছুটে পালালো। রাজার কাছে গিয়ে বলল, মহারাজ, সর্দার পালিয়েছে। রাজা ভাবলেন, যাক, আপদ গেছে। এদিকে 2 দিন গেল, 3 দিন গেল, দেখতে দেখতে 7 দিন পার হয়ে গেল। লোটন দাস গাছ থেকে নামে না, বাঘও গাছের তলা থেকে যায় না। সে থাবা মেলে হাঁ করে গাছের তলায় বসে রইল। দুজনেরই পেটে দারুণ খিদে। শেষে লোটন দাস ভাবলে, যা থাকে কপালে, নিচে লাফ মেরে ছুটে পালায়। যদি বাঁচতে পারি ভালোই, নয়তো মরতে তো হবেই। লোটন দাস তরোয়ালটা বাগিয়ে ধরে লাফ মারল নিচে, কিন্তু লাফ মারতে গিয়ে এমন ভড়কে গেল যে পড়ল একেবারে বাঘের মুখে। কিন্তু ভাগ্য বলতে হবে লোটন দাসের, হাতের তরোয়ালটা ছিল খোলা। সেই তরোয়ালটা গিয়ে বিঁধল বাঘের মুখে, আর তখনই বাঘের দফা একেবারে রফা। লোটন দাস বীর দর্পে গিয়ে হাজির হলো রাজার কাছে। বলল, আপনার সৈন্যরা একেবারে অপদার্থ, আমাকে ফেলে তারা চলে এলো। রাজা সব কথা শুনে তখনই তার দলের অনেক সৈন্যকে বরখাস্ত করে দিলেন, আর ধুমধাম করে লোটন দাসের সঙ্গে রাজার মেয়ের বিয়ে হয়ে গেল। কিছুদিন কেটে গেল বেশ সুখে শান্তিতে। তারপরেই ঘটল আর এক বিপদ। অন্য এক দেশের রাজা তাঁর সৈন্যদল নিয়ে এই রাজ্য ঘেরাও করে ফেললেন। তিনি শুনতে পেয়েছেন যে এই দেশের রাজা তাঁর অনেক সৈন্যকে বরখাস্ত করে দিয়েছেন। তাই তাঁর ধারণা সহজেই এই রাজ্য দখল করা যাবে। এই খবর রাজার কাছে পৌঁছতেই তাঁর বুক কাঁপতে লাগলো। তিনি ডাকলেন লোটন দাসকে, বললেন, দেখো, তোমার কথাই সৈন্যদের বরখাস্ত করে এখন কি দশা হলো। এখন যে আমার রাজ্য যায়। লোটন দাসও খুব ভয় পেয়েছে। সে বলল, তাই তো, কি করা যায়? রাজা বললেন, যা করবার তাড়াতাড়ি করো, অর্ধেক রাজ্য তোমাকে দেব, তবু আমার মান বাঁচাও। লোটন দাস বলল, বেশ মহারাজ, আমাদের যা সৈন্য আছে তাদের তৈরি হতে বলুন। রাজার হুকুম পেয়ে সৈন্যরা তৈরি হতে লাগলো। এদিকে রাত হতেই লোটন দাসের হৃদকম্প উপস্থিত। সে ভাবে, এবার নির্ঘাত মরণ। হাতির হাত থেকে বেঁচেছি, বাঘের হাত থেকেও বেঁচেছি, কিন্তু এবার মানুষের হাত থেকে বুঝি আর রেহাই নেই।
লোটন দাস ঠিক করলো সেই রাত্রেই সে রাজ্য থেকে পালিয়ে যাবে। অর্ধেক রাজ্য নিয়ে আর দরকার নেই। কাল ভোরেই বিদেশি রাজার সৈন্যরা রাজ্যে ঢুকে পড়বে, তখন কিছুতেই আর প্রাণ বাঁচানো যাবে না। কিন্তু পালাবেই বা কেমন করে? রাজ্যের চারদিক যে শত্রু সৈন্যরা ঘেরাও করে বসে আছে, চারদিকেই তারা তাঁবু ফেলেছে। তখন অনেক রাত। লোটন দাস উঠে বসলো, ভাবলো এখন বিদেশি সৈন্যরা সব ঘুমিয়ে আছে, এই সুযোগে পালিয়ে যায়। বিস্তর সোনার বাসনপত্র সে রাজার কাছ থেকে যৌতুক পেয়েছিল, একটি চটের থলের মধ্যে সেগুলি ভরে মাথায় তুলে সে রওনা হলো। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, পথ ঘাট কিছুই চোখে দেখা যায় না। অনুমান করে লোটন পথ চলতে লাগলো, কিন্তু এমনই বরাত পর্বিত পর সে গিয়ে পড়ল শত্রুপক্ষের এক তাঁবুর সামনে। সবাই তখন ঘুমিয়ে আছে, কাজেই নিঃসন্দেহে সে চলে যেতে পারত। হঠাৎ তাঁবুর ওপর থেকে একটা আরশোলা বুঝি উড়ে এসে বসলো তার গায়ে। লোটন দাস ভয়ানক ভয় পেয়ে গেল। ওরে বাবারে, গেলুম রে বলে মাথার ওপর থেকে থলেটা ছুঁড়ে ফেলে দিয়েই সে দিল ছুট। ছুটতে ছুটতে ঘরে পৌঁছেই সে তাড়াতাড়ি ঢুকে পড়ল খাটের তলায়। ওদিকে ততক্ষণে শুরু হয়েছে ভীষণ ব্যাপার। লোটন মাথা থেকে বাসনপত্রের বোঝা ফেলে দিতেই ঝনঝন করে ভীষণ শব্দ উঠল বাসনপত্র থেকে। লোটন দাসের চিৎকারও গেল তাঁবুর সৈন্যদের কানে। তারা ভাবল এদেশের রাজার সৈন্যরা বুঝি রাত্রিবেলায় তাদের আক্রমণ করেছে। তাই জেগে উঠেই তারা চিৎকারও জুড়ে দিল। সেই চিৎকারে অন্য সব তাঁবুর সৈন্যরাও জেগে উঠল। শুরু হলো ছুটোছুটি আর হুটোপুটি। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, কেউ কারুর মুখ দেখতে পায় না, কাজেই কেউ কাউকে চিনতেও পারল না। সৈন্যরা নিজেদের মধ্যেই যুদ্ধ করতে লাগলো। ভোর হলে দেখা গেল একটি সৈন্যও জীবিত নেই। লোটন দাস খাটের তলা থেকে বেরিয়ে গিয়ে হাজির হলো রাজার কাছে। বলল, দেখলেন মহারাজ, কীভাবে রাজ্য রক্ষা করলাম? শত্রুপক্ষের সব সৈন্য খতম। রাজা তখন তাঁর কথা মতো লোটন দাসকে অর্ধেক রাজ্য দিলেন। মহা সুখে লোটন দিন কাটাতে লাগলো। সবাই বলতো, সাবাস বীর বাহাদুর, এমন বীর আমরা আর কখনো দেখিনি। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।